নমস্কার বন্ধুরা, আজ যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি সেটা 2025-এর সদ্য রিলিজ হওয়া একটি হলিউড সাই-ফাই থ্রিলার মুভি কম্প্যানিয়ন। মুভিটির আইএমডিবি রেটিং 7.2। মুভিটি লিখেছে এবং পরিচালনা করেছে ড্রিউ হ্যানকক। মুভির গল্প শুরু হয় যেখানে প্রথম দৃশ্যে আমরা আইরিস নামের একটি মেয়েকে দেখি যে সুপারমার্কেটে কেনাকাটা করছে। ওই সুপারমার্কেটেই তার সাথে প্রথম দেখা হয় যশ নামের একজন ছেলে। আর দেখে বোঝা যায় প্রথম দেখা থেকেই তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। এই সিনেই আইরিসের একটা মনোলগ বা স্ব-উক্তি দর্শকদের শোনানো হয়, যেখানে আইরিস বলছে যে তার জীবনের দুটোই সব থেকে সেরা মুহূর্ত আছে। এক, যখন সে প্রথম যশকে দেখেছিল, অর্থাৎ এই সুপারমার্কেটের দৃশ্যটি। আর দুই, যখন সে যশের জীবন চিরকালের মতো শেষ করে দিয়েছিল। এরপর সিন শিফট হয়। আমরা দেখি যশ আর আইরিস যশের এক বন্ধু সার্গের লেক হাউসে যাচ্ছে একটি গেট টুগেদারের জন্য। লেক হাউসটি একটি নিরিবিলি পাহাড়ে জঙ্গলে ঘেরা জায়গা। সেখানে যশের আরো কিছু বন্ধুও থাকবে। কিন্তু আইরিস যেখানে যেতে একটু ইতস্তত করছিল, কারণ তার ধারণা যশের বন্ধুরা তাকে খুব একটা পছন্দ করে না, বিশেষত ক্যাট। সেখানে পৌঁছালে দরজা খুলে প্রথম যশকে যে স্বাগত জানায় সেই ক্যাট। ক্যাটের কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছিল সত্যি সে আইরিসকে খুব একটা পছন্দ করে না। ঘরের ভিতরে এক এক করে আমরা ইলাই, প্যাট্রিক আর সার্গিকেও দেখি। সার্গি আর কেট কাপল, অন্যদিকে ইলাই আর প্যাট্রিকও কাপল। কিন্তু সার্গির আইরিসকে দেখার ভঙ্গিতে বুঝি যে তার স্বভাব খুব একটা ভালো না। সিন শিফট হয়। আইরিস তার আর যশের জন্য যে ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে চলে আসে এবং লাগেজ গুছিয়ে রাখছিল। তখনই আমরা লাগেজের মধ্যে পেন ড্রাইভের মতো কিছু একটা দেখতে পাই। এরপর সকলে লাঞ্চে বসে গল্প আড্ডার পরিবেশ তৈরি হয়। ইলাই আর প্যাট্রিকের থেকে আমরা জানতে পারি তাদের প্রথম দেখা হয়েছিল একটা কস্টিউম পার্টিতে, অর্থাৎ যেখানে নানা রকম থিমের পোশাক পরে সকলে আসে। আর সেই পার্টিতে ইলাই আর প্যাট্রিকও জোশ আর আইরিসের মতোই প্রথম দেখা থেকেই দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। আইরিসও যশের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। রাতে ক্যাটের সাথে কথা বলার সময় আইরিস জানতে পারে যে সার্গি বিবাহিত, কিন্তু তাও সে ক্যাটের সাথে থাকে শুধুমাত্র টাইম পাস করার জন্য। আইরিস কথায় কথায় ক্যাটকে জিজ্ঞাসা করে কেন সে আইরিসকে খুব একটা পছন্দ করে না। ক্যাট উত্তরে জানায় যে তার মনে হয় আইরিস এতটাই পারফেক্ট যে সে যে কোনো সময় ক্যাটের জায়গা নিয়ে নিতে পারে। এই কথা শুনে আইরিস ক্যাটকে আশ্বস্ত করে যে এরকম কখনোই হবে না, কারণ আইরিস নিজেই ক্যাটের মতো আত্মবিশ্বাসী হতে চায়। এর পরের দৃশ্যে আমরা দেখি সকলে নাচ গানের মাধ্যমে সময় কাটাচ্ছে। সেই সময় যশ আর ক্যাটকে আলাদাভাবে কিছু কথা বলতে দেখানো হয়। আর সেটা দেখে স্বাভাবিকভাবেই আইরিস একটু জেলাস ফিল করে আর যশের সাথে গিয়ে ডান্স করতে শুরু করে। নানা ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে যশ শুধুমাত্র টাইম পাসের উদ্দেশ্যেই আইরিসের সাথে রয়েছে। উল্টো দিকে আইরিস কিন্তু যশকে নিয়ে যথেষ্ট ভাবুক। পরের দিন সকালে যশ আইরিসকে সামনের ঝিলের ধার থেকে একাই ঘুরে আসতে বলে, কারণ যশের তৈরি হতে কিছুটা সময় লাগবে। আইরিসও যশের কথা মেনে নেয় এবং একাই বেরিয়ে যায়। আইরিস চলে যাওয়ার পর আমরা দেখি যশ ওই পেন ড্রাইভের মতো জিনিসটাকে ফোনের সাথে কানেক্ট করে কিছু একটা করছে। এরপর আমাদের ঝিলের ধারে দৃশ্য দেখানো হয়। সেখানে যাওয়ার সময় আইরিস হঠাৎ খেয়াল করে তার স্কার্টের পকেটে একটা ছুরি রয়েছে। সেটা কিভাবে ওখানে এলো সেটা আইরিস খেয়াল করতে পারে না। আইরিশ ঝিলের ধারে পৌঁছে দেখে সেখানে আগে থেকেই সার্গি উপস্থিত। সার্গের উপস্থিতি আর নজর আইরিসের মোটেই ভালো লাগে না, তাই আর সে ওখান থেকে চলে আসতে যায়। কিন্তু সার্গি তাকে নানা কথার আছিলায় সেখানে বসিয়ে রাখে, এমনকি আইরিসকে তার পিঠে সানস্ক্রিন লোশন লাগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। আইরিস অনিচ্ছা সত্ত্বেও তাতে রাজি হয়, কারণ সে সার্গের অতিথি। আইরিস ক্রিম লাগিয়ে দিতে গেলে সার্গি আইরিসের সাথে অশালীন ব্যবহার করার চেষ্টা করে, আর আইরিস বাঁচার জন্য সার্গিকে ধাক্কা দেয়। এর ফলে সার্গি একটি পাথরের উপর পড়ে যায় আর তার মাথায় চোট লাগে। এতে সার্গি খুবই রেগে যায় এবং উঠে এসে আইরিসের গলা টিপে ধরে মারার চেষ্টা করে। আইরিস তখন নিজেকে বাঁচানোর জন্য তার স্কার্টের পকেটে রাখা ছুরিটি সার্গির গলায় গেঁথে দেয়, যার ফলে সার্গি সেখানেই শেষ হয়ে যায়। এদিকে বাকিরা এই সবের কিছুই জানে না। আইরিস রক্তাক্ত অবস্থায় ঘরে ঢুকলে তাকে দেখে সকলে চমকে ওঠে, আর আইরিস সকলকে পুরো ঘটনাটা বুঝিয়ে বলার চেষ্টা করতে থাকে। ক্যাট ছুটে যায় সার্গিকে দেখতে।
আর তখনই যশ হঠাৎ করে আইরিসকে বলে, আইরিস গো টু স্লিপ। আর অবাক করা ব্যাপার আমরা দেখি, আইরিসের চোখ দুটো সাদা হয়ে যায় আর ঠিক কোনো একটা রোবটের মতো আইরিস অফ হয়ে যায়। আমরা বুঝতে পারি যে আইরিস কোনো মানুষ নয়, সে একটি অত্যাধুনিক মানের রোবট। স্লিপ মোডেই সকলে আইরিসকে একটা চেয়ারে বসিয়ে বেঁধে রাখে। ইলাই যশকে জিজ্ঞাসা করে, আইরিস কিভাবে এমন একটা ঘটনা ঘটালো। কারণ এই ধরনের রোবটের একটি ফিচার বা বৈশিষ্ট্য হলো এরা কারোর ক্ষতি করতে পারবে না, কারণ এইভাবেই এদের প্রোগ্রামিং ঠিক করা থাকে। যশ এআইকে জানায় যে হয়তো হতে পারে কোনো রকম যান্ত্রিক ত্রুটি হয়েছে। এরপর যশ আইরিসের সামনে বসে এবং আইরিসকে বলে ওয়েক আপ। আর আইরিস স্লিপ মোড থেকে নর্মাল অবস্থায় ফিরে আসে। আর জেগে উঠেই সে নিজেকে চেয়ারে এভাবে বাঁধা অবস্থায় দেখে স্বাভাবিকভাবেই ঘাবড়ে যায়। আর তখন জস তাকে জানায় যে যেহেতু আইরিসের হাত দিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাই তাকে বেঁধে রাখা হয়েছে। আইরিস জসকে বলে যে সে ইচ্ছা করে কিছুই করেনি, নিজেকে বাঁচানোর জন্যই সে এমনটা করতে বাধ্য হয়েছে। এটা শুনে জস আইরিসকে বলে যে সে সব জানে, কারণ আইরিস মিথ্যে কথা কখনো বলতে পারবে না, এমন ভাবেই তার প্রোগ্রামিং হয়েছে। প্রোগ্রামিং কথাটা শুনে আইরিস অবাক হয়ে যায়। আর যশ তাকে তখন সত্যি কথাটা জানায় যে আইরিস কোনো মানুষ নয়, সে একটা রোবট। এই ধরনের রোবটকে মানুষ নিজের নিঃসঙ্গতা দূর করার জন্যই সাধারণত কিনে থাকে। এখানে আমাদের আইরিসের কিছু বৈশিষ্ট্যের ব্যাপারেও জানানো হয়, যে আইরিস একটি কম্প্যানিয়ন রোবট, অর্থাৎ সঙ্গী, কিন্তু সে মানুষ নয়। সে সবসময় তার ইউজারের কথা শোনে আর কখনো মিথ্যে কথা বলে না বা বলতে পারে না। আইরিসের ক্ষেত্রে ইউজার হলো যশ। ইউজাররা রোবটকে একটি স্মার্টফোন দিয়ে চালনা করতে পারে। এই ধরনের রোবটের চেতনা থাকে ঠিকই, কিন্তু তারা কখনোই এটা জানে না যে তারা আসলে একটা রোবট। আইরিস প্রথমে এইসব বিশ্বাস করতে পারে না। আর আইরিস আর যশের এই যে প্রথম দেখা হওয়া, তাদের দুজন দুজনকে ভালো লাগা, এসব যে গল্প, এগুলো কিন্তু আইরিসের প্রোগ্রামিং এরই একটি অংশ। এসব আসলে বাস্তবে কিছুই হয়নি। যশ আইরিসকে জানায় যে তাকে একটা কোম্পানির থেকে সঠিক কাগজপত্র সই-সাবুত করে সমস্ত আইনি নিয়ম মেনে তবেই কেনা হয়েছে। ইউজারকে তার কেনা রোবটের সাথে প্রথমে একটি লাভ কানেকশন তৈরি করতে হয়, আর ব্যাস, তারপর থেকেই সেই রোবট হয়ে ওঠে তার ইউজারের প্রকৃত কম্প্যানিয়ন বা সঙ্গী। এসব কথার মাঝেই ক্যাট সেখানে এসে যশকে আইরিসকে অফ করতে বলে আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। যশ ও ক্যাটের সাথে ভেতরে চলে যায় এবং তাদের কথোপকথন থেকে আর একটা বড় রহস্যের উপর থেকে পর্দা ওঠে। আর সেটা হলো, ক্যাট আর যশই প্ল্যান করে আইরিসকে দিয়ে সার্গিকে শেষ করিয়েছে। কারণ আইরিসের প্রোগ্রামিং অনুযায়ী সে কিছুতেই কারোর ক্ষতি করতে পারবে না, কিন্তু আজ সে করেছে। কিন্তু কিভাবে? আমরা বুঝতে পারি, আইরিস ঝিলের ধারে যাওয়ার সময় ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর যশ পেন ড্রাইভটা ফোনে লাগিয়ে আর কিছুই না, আইরিসের প্রোগ্রামিং এরই কিছু পরিবর্তন করেছিল। আর যশই প্ল্যান করে আইরিসের পকেটে ওই ছুরিটি রেখে দিয়েছিল। যশ বাইরে বেরিয়ে এসে দেখে আইরিস কোনোভাবে চেয়ার থেকে নিজেকে খুলে ফেলেছে। যশ তাকে বাধা দিতে গেলে আইরিস যশকে ধাক্কা মেরে টেবিলে রাখা যশের ফোনটা, যার সাহায্যে আইরিসকে কন্ট্রোল করা যায়, সেটা নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় প্যাট্রিক আইরিসকে দেখতে পায়, কিন্তু প্যাট্রিক ইলাইকে সেটা দেখানোর আগেই আইরিস সেখান থেকে পালিয়ে যায়। এরপর যশ ইলাই আর প্যাট্রিককেও তাদের প্ল্যানের ব্যাপারে জানায়। এসব শুনে ইলাই প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু যশ বলে সার্গি এমনিতেই খুব একটা ভালো মানুষ ছিল না, সে নানা রকম অসামাজিক কাজের সাথে যুক্তই ছিল, কাজেই তাকে শেষ করে তারা খুব একটা অন্যায় কিছু করেনি। কিন্তু আসল সত্যি হলো, সার্গি অনেক বড় লোক, আর তার সাথে এই লেক হাউসে সে $12 মিলিয়ন লুকিয়ে রেখেছিল। আর ক্যাট আর যশের শুরু থেকেই ওই টাকার ওপরই নজর ছিল, আর ওই টাকাগুলো পাওয়াই ছিল সার্গিকে শেষ করে দেওয়ার একমাত্র উদ্দেশ্য। ক্যাট বাকি সমস্ত টাকার হদিশ পেলে ইলাই বলে পুরো টাকার 4 ভাগ হবে, কিন্তু যশ তাতে রাজি হয় না আর বলে প্যাট্রিককে তারা কোনোভাবেই কোনো ভাগ দেবে না। আর তখন ইলাই হঠাৎ করে প্যাট্রিককে বলে ওঠে গো টু স্লিপ, আর প্যাট্রিকও আইরিসের মতো স্লিপ মোডে চলে যায়। অর্থাৎ প্যাট্রিকও একটা কম্প্যানিয়ন রোবট। কিছু কথা কাটাকাটি হওয়ার পর ইলাই পুরো টাকার 3 ভাগ হওয়ার কথায় রাজি হয়ে যায়। আর প্যাট্রিককে নর্মাল মোডে ফিরিয়ে এনে দুজনে মিলে একটি বন্দুক নিয়ে জঙ্গলে আইরিসকে খুঁজতে চলে যায়। অন্যদিকে আইরিস জঙ্গলে যশের ফোনের সাহায্যে সেই রোবট চালনা করার অ্যাপটার সেটিং চেঞ্জ করতে থাকে। যেমন যশ আগে আইরিসের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাকে 40%-এ রেখেছিল, আইরিস সেটাকে বদলে 100% করে দেয়।
যার ফলে এখন সে অনেক বুদ্ধিমান হয়ে যায় আর প্ল্যান করে এই অবস্থা থেকে সে কিভাবে বেঁচে বেরোবে। তার প্রথমে প্ল্যান ছিল যে সে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়া কোনো গাড়ি থেকে একটা লিফট চাইবে, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে যে এভাবে জামা কাপড়ে রক্তমাখা অবস্থায় কেউই তাকে লিফট দেবে না। পরের প্ল্যান সে এটা ভাবে যে সে আবার লেক হাউসে ফিরে যাবে, কিন্তু তাতে হয়তো যশ তাকে শেষ করে দেবে। তাই সে লাস্ট আইডিয়াটাই করে, অর্থাৎ যে কোনো রকম উপায়ে লুকিয়ে সে যশের গাড়ি অবধি পৌঁছাবে আর সেই গাড়ি নিয়ে সে শহরে পালিয়ে যাবে। এদিকে ইলাই, প্যাট্রিক, ক্যাট আর যশ দুজন দুজন করে দল করে ভাগ হয়ে জঙ্গলে আইরিসকে খুঁজতে থাকে। ইলাই আর প্যাট্রিক জঙ্গলে নিজেদের মধ্যে কিছু কথা বলে, আর ইলাই জানায় যে প্যাট্রিক যতই রোবট হোক না কেন সে সত্যিই কিন্তু প্যাট্রিককে পছন্দ করে, ভালোবাসে। এই কথাবার্তার সময় তাদের নজর হঠাৎ গাছের পিছনে লুকিয়ে থাকা আইরিসের ওপর পড়ে, আর ইলাই বন্দুক হাতে আইরিসকে ধাওয়া করে। ইলাই আইরিসকে ধরতে গেলে দুজনই পড়ে যায়, আর ধস্তাধস্তির সময় ইলাইয়ের হাতে থাকা বন্দুকটি চলে যায়, আর যার ফলে ইলাইয়ের গুলি লাগে এবং সে সেখানেই শেষ হয়ে যায়। প্যাট্রিক ইলাইয়ের এই চলে যাওয়াতে খুবই ভেঙে পড়ে। ক্যাট আর যশও সেখানে এসে যায়। আইরিস সুযোগ বুঝে পালিয়ে যশের গাড়িতে ঢুকে গাড়ি ভেতর থেকে লক করে দেয়। যশ ও আইরিসের পিছন পিছন গাড়ি অবধি পৌঁছায়। আইরিস ভেবেছিল গাড়ি চালিয়ে সে বেরিয়ে যাবে, কিন্তু গাড়ি যশের ভয়েস কমান্ড ছাড়া চালু হয় না, ফলে আইরিস কিছুতেই গাড়ি স্টার্ট দিতে পারছিল না। এদিকে যশ ততক্ষণে একটা বড় পাথর নিয়ে গাড়ির কাঁচ ভাঙতে শুরু করেছিল। তখন আইরিস বুদ্ধি করে ওই অ্যাপটির সাহায্যে নিজের গলার সেটিং পরিবর্তন করে যশের মতোই ভারী গলা করে নেয় এবং গাড়িটিকে কমান্ড দেয়, যার ফলে গাড়ি চালু হয়ে যায় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়ি চালিয়ে যাওয়ার সময় যেহেতু যশ গাড়ির খুব কাছে দাঁড়িয়েছিল, তার ফলে গাড়ির চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায় আর যশ আহত হয়। এদিকে আইরিস কিছু দূর যাওয়ার পর গাড়ি বন্ধ হয়ে যায়। লেক হাউসে ফিরে যশ আইরিসকে ফোন করে তাকে ফিরে আসতে বলে আর বলে তাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আইরিস যশের ফাঁদে আর পা দেয় না এবং সে যশের সাথে সম্পর্ক ভেঙে দেয়। সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় যশ তড়িঘড়ি প্যাট্রিক আর ক্যাটের কাছে জঙ্গলে আসে, আর ইলাইয়ের পড়ে থাকা ফোন থেকে প্যাট্রিককে চালনা করার অ্যাপকে রিসেট করে আর প্যাট্রিককে নিজের কম্প্যানিয়ন বানিয়ে নেয়। প্যাট্রিক ইলাইয়ের সাথে প্রথম দেখার যে গল্পটা বলেছিল, সেই একই গল্পে শুধু ইলাইয়ের বদলে যশ রয়েছে, অর্থাৎ আমরা বুঝি এখন প্যাট্রিকের সাথে যশ নিজের লাভ কানেকশন তৈরি করেছে ওই অ্যাপটির সাহায্যে। যশ অ্যাপের সেটিং এ আরো পরিবর্তন করে এবং প্যাট্রিকের অ্যাগ্রেশন বা আক্রমণাত্মক স্বভাবকে বাড়িয়ে 100% করে দেয়, আর তাকে অর্ডার দেয় আইরিসকে ধরে আনতে। আর যেহেতু প্যাট্রিকের এখন ইউজার যশ, তাই সে তার কথা মতো আইরিসকে আনতে চলে যায়। অন্যদিকে আইরিসকে গাড়ি নিয়ে ওভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে একটা পুলিশের গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। পুলিশটি গাড়ি থেকে বেরিয়ে এসে দেখে আইরিসের জামা কাপড় পুরো রক্ত মাখা। কি হয়েছে জিজ্ঞেস করলে আইরিস ঘাবড়ে যায়, কারণ তার প্রোগ্রামিং এমন যে সে কখনো মিথ্যে বলতে পারবে না। তখন সে বুদ্ধি করে নিজের ল্যাঙ্গুয়েজ সেটিং চেঞ্জ করে জার্মান করে নেয় এবং সে জার্মান ভাষায় পুলিশকে সব সত্যি কথা বলে, এবং এর ফলে সত্যি কথাও বলা হয় অথচ পুলিশ কিছু বুঝতেও পারে না। কথা চলাকালীন পুলিশের নজর পড়ে গাড়িতে রাখা একটি রক্তমাখা ছুরির ওপর, যেটা দিয়ে সে সার্গিকে আঘাত করেছিল, এবং এটা দেখে পুলিশটি আইরিসের হাতে হাতকড়া পরিয়ে দেয়। সেই সময় সেখানে প্যাট্রিক এসে যায়, আর পুলিশের সাথে তার বচসা শুরু হলে কয়েক ঘুষিতেই পুলিশটিকে প্যাট্রিক শেষ করে দেয়। সেই সুযোগে আইরিস পালানোর চেষ্টা করলে প্যাট্রিক ফোনের সেটিং থেকে কিছু পরিবর্তন করে আইরিসকে অফ করে দেয় এবং লেক হাউসে তাকে ফিরিয়ে আনে। এদিকে ফিরিয়ে আনার পর ক্যাট আর জশ জানতে পারে প্যাট্রিক একজন পুলিশ অফিসারকে শেষ করে ফেলেছে। পুরো পরিস্থিতি হাতের বাইরে হতে থাকতে দেখে ক্যাট ভয় পেয়ে যায় আর সার্গের আধা টাকা ব্যাগে ভরে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। আর যশকে জানায় যে সার্গের স্বভাব চরিত্র ভালো ছিল না ঠিকই, কিন্তু সে কোনো অসামাজিক কাজ কিন্তু করতো না। যেহেতু যশের ধারণা ছিল সার্গি অন্যায় কাজের সাথে যুক্ত, তাই এই ভুল ধারণাকে কাজে লাগিয়ে ক্যাটই কিন্তু যশকে দিয়ে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। এইসব কথা শুনে যশ খুব রেগে যায় আর ক্যাটকে সেখান থেকে চলে যাওয়া থেকে আটকায়, কিন্তু ক্যাট যশের কথা না শুনে ঘর থেকে বেরিয়ে যেতে থাকলে যশ প্যাট্রিককে আদেশ করে ক্যাটকে আটকানোর জন্য। আর যেহেতু এখন প্যাট্রিকের অ্যাগ্রেশন লেভেল বা আক্রমণাত্মক স্বভাব 100%, কাজেই
তাকে যাই আদেশ করা হচ্ছিল সে সেটিকে অত্যন্ত হিংসাত্মক ভাবেই সম্পন্ন করছিল। আর এক্ষেত্রেও সে ক্যাটকে চলে যাওয়া থেকে আটকানোর জন্য কিচেনে রাখা একটা ছুরি দিয়ে ক্যাটের পিঠে আঘাত করে। এর ফলে ক্যাটও কিন্তু সেখানে শেষ হয়ে যায়। এরপর সিন শিফট হয়, যেখানে আমরা দেখি যশ আইরিসের রক্তমাখা জামা কাপড় চেঞ্জ করে তাকে একটা টেবিলে তার সামনে বসিয়ে রেখেছে এবং স্লিপ মোড থেকে নর্মাল মোডে ফিরিয়ে এনেছে। আইরিসকে নর্মাল মোডে ফিরিয়ে আনার পর যশ তাকে বলে যে তার জন্য এই সমস্ত কিছু হয়েছে, কিন্তু আইরিস যশকে বলে যে না, এই সমস্ত কিছু যশের লোভের জন্য হয়েছে। আসলে আইরিস যশকে বুঝিয়ে দেয় যে যশ কতটা স্বার্থপর আর লোভী। এসব শুনে যশ অত্যন্ত রেগে যায়, আর আইরিস যে নিজের ইন্টেলিজেন্সকে বাড়িয়ে 100% করেছিল সেটাকে কমিয়ে 0% করে দেয়। আর আইরিসকে আদেশ করে তার হাতকে সামনে রাখা একটি মোমবাতির ওপর রাখতে। আইরিসের বুদ্ধিমত্তা 0 হওয়ার কারণে সে যশের অর্ডার মেনে নেয় এবং হাতকে আগুনের ওপর রাখে, যার ফলে আইরিসের হাত পুড়ে যায়। এরপর যশ আইরিসকে আদেশ করে নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দিতে, এবং আইরিসও বুদ্ধিমত্তা 0 হওয়ার কারণে সেই আদেশ মেনে নেয় এবং নিজের মাথায় গুলি করে, যার ফলে আইরিস অর্থাৎ রোবটটা বিকল হয়ে পড়ে। এরপর যশ আইরিসকে যে কোম্পানি থেকে কিনেছিল সেই কোম্পানির লোককে ডেকে পাঠায়। কোম্পানির দুজন লোক সেখানে এলে যশ ক্যাট, ইলাই আর সার্গির শেষ হওয়ার পিছনে আইরিসকে দায়ী করে, আর প্যাট্রিককে ওই পুলিশ অফিসারের পোশাক পরিয়ে সেখানে এমন পরিবেশ তৈরি করে যেন সে পুলিশ অফিসারকে আগেই ডেকে এনে সমস্ত ঘটনা জানিয়েছে। কোম্পানির একজন লোকের প্যাট্রিককে খুব চেনা চেনা লাগে, কিন্তু যশ পুরো পরিস্থিতিকে নিজের আয়ত্তে এনে ফেলে। কিন্তু সমস্যা হয় তখনই যখন কোম্পানির একজন লোক জানায় যে এইসব রোবটের পেটের মধ্যে একটা ক্যামেরা আছে যেখানে সমস্ত ডেটা সেভ হয়। ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে রোবটটিকে সারালে আবার সেই ডেটা কিন্তু পুনরুদ্ধার করা যাবে, এবং তখনই বোঝা যাবে যে আইরিসের সাথে আসলে কি হয়েছে। এই কথা শুনে যশ চিন্তায় পড়ে যায়। এদিকে কোম্পানির লোক দুজন আইরিসকে গাড়িতে লোড করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই প্যাট্রিক গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর গুলি চালিয়ে ওই লোক দুজনের একজনকে শেষ করে দেয়। অবশ্যই এটা সে যশের আদেশেই করেছিল। আর একজন কোনোভাবে সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। ওদিকে কোম্পানির লোক দুজন আগেই আইরিসকে ঠিক করার জন্য গাড়ির মধ্যেই আইরিসকে প্লাগের সাথে লাগিয়ে রেখেছিল। এর ফলে আইরিসের রিবুটও সম্পূর্ণ হয় এবং সে ঠিক হয়ে যায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে। ওদিকে প্যাট্রিক কোম্পানির অন্য লোকটির ওপর আক্রমণ করলে আইরিস সেখানে চলে আসে এবং একটি টিজার গানের সাহায্যে প্যাট্রিককে আঘাত করার চেষ্টা করে এবং লোকটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু প্যাট্রিককে সে মারে না, কারণ একটি রোবট অন্য রোবটকে শেষ করতে পারবে না, এমনই তাদের প্রোগ্রামিং। আইরিস প্যাট্রিককে বলে যশ তাকে প্রকৃত ভালোবাসে না, যশ শুধুমাত্র নিজের স্বার্থে তাকে ব্যবহার করছে এবং তাকে দিয়ে অন্যায় করাচ্ছে। প্যাট্রিককে যে সত্যিকারের ভালোবাসতো সে কিন্তু ইলাই, এবং সে প্যাট্রিককে ইলাইয়ের কথা মনে করায়। এইসব কথায় প্যাট্রিক তার পুরনো ডেটা মনে করে এবং ইলাইয়ের সাথে তার সম্পর্কের কথাও তার মনে পড়ে যায়। আর কষ্টে প্যাট্রিক আইরিসের কাছে থাকা টিজার গান নিয়ে নিজেকেই নিজে শেষ করে দেয়। কোম্পানির লোকটি বেঁচে যায় আর আইরিস তার কাছে সাহায্য চায় আর বলে তুমি এমন ভাবে আমাকে ঠিক করে দাও যাতে আর অন্য কেউ আমাকে অ্যাপের সাহায্যে চালনা করতে না পারে। অন্যদিকে আমরা দেখি যশ টাকা নিয়ে পালাবার মতলব করছে, আর ঠিক তখনই আইরিস তার সামনে এসে দাঁড়ায়। আইরিস জানায় যে কোম্পানির লোকটি তাকে এখন স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে, অর্থাৎ কোনো অ্যাপের সাহায্যে তাকে আর চালনা করা যাবে না। আইরিস যশকে গান পয়েন্টে নিয়ে তাকে ভয় দেখায়, কিন্তু যশ কোনোভাবে আইরিসকে বোকা বানিয়ে তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয়। এরপর আইরিসের সাথে যশের প্রবল লড়াই শুরু হয়। যশ যখন দেখে যে আইরিসকে কোনোভাবেই আর নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন সে আইরিসকে তাদের কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করাতে শুরু করে। এর ফলে আইরিস আবার আবেগপ্রবণ হয়ে যায় এবং যশকে আবার বিশ্বাস করতে শুরু করে, এবং এই সুযোগ নিয়ে যশ আবার আইরিসের উপর হামলা করে দেয়। তখন আইরিস যশের প্রকৃত রূপ চিনতে পারে এবং বুঝতে পারে যে যশ কতটা নৃশংস, যে মানুষের আবেগকেও ব্যবহার করতে পারে। আর তখন আইরিস সাহস সঞ্চয় করে হাতের কাছে পড়ে থাকা একটি কর্ক স্ক্রু ওপেনার দিয়ে যশের মাথায় আঘাত করে, ফলে যশও সেখানে শেষ হয়ে যায়। পরের দিন সকালের দৃশ্যে সিন শিফট হয়। আইরিস তার জ্বলে যাওয়া হাতের ওপরের চামড়ার মতো অংশটি ছিঁড়ে ফেলে এবং সে যে রোবট
সেটা সে মন থেকে মেনে নেয়। আর সার্গের সমস্ত টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর আমরা বুঝি এখন থেকে সে নিজের জীবনকে নিজের মতো করে বাঁচবে। আর এখানেই মুভি শেষ হয়। মুভিটির গল্পে আমাদের সমাজের অনেকগুলো দিককে তুলে ধরা হয়েছে। যেমন একটি টক্সিক রিলেশনকে দেখানো হয়েছে। এটা কিন্তু আমরা বাস্তবেও দেখে থাকি, যেখানে একজন তার সঙ্গীর ওপর সব সময় নিজের আধিপত্য খাটাচ্ছে, নিজের সমস্ত ইচ্ছা অনিচ্ছা মতামতকে চাপিয়ে দিচ্ছে। এখানে যশকে দেখানো হয়েছে ডমিনেটিং উদ্ধত একটা মানুষ হিসাবে, যে আইরিসকে শুধু ডমিনেট করেছে, ব্যবহার করেছে নিজের স্বার্থ পূরণ করতে, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য সমস্ত দোষ ভুল সমস্ত কিছু দায় চাপিয়ে দিয়েছে আইরিসের উপর। শেষমেশ আইরিস কিন্তু সব বুঝতে পেরে সম্পর্কটা থেকে স্বাধীন হয়ে নিজের ইচ্ছায় বাঁচতে শিখেছে। এই ধরনের বিষাক্ত সম্পর্কের শিকার ছেলে বা মেয়ে যে কেউই হয়, মুভিতে যশকে দেখানো হয়েছে সেই ডমিনেটিং মানুষটি হিসাবে। সার্গিকেও মুভিতে আমাদের চরিত্রগত দিক দিয়ে খুবই খারাপ দেখানো হয়েছে। অন্যদিকে ক্যাটও কিন্তু অবশ্যই ভালো ছিল না। সে সার্গের সাথে থাকে শুধুমাত্র তার টাকার লোভে, আর সেই কিন্তু সমস্ত প্ল্যানের পিছনের আসল মাথা। এখানে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দেখানো হয়েছে সত্যি যেন মানুষ নিজের মনুষ্যত্ব হারাচ্ছে শুধুমাত্র লোভের কারণে। এখানে মানুষ মানুষকে মারতে এতটুকুও ভাবছে না, যেন মানুষের মধ্যে সমস্ত অনুভূতিগুলো হারিয়ে গেছে। যেমনটা আমরা রোবটের ভেবে থাকি যে তাদের মায়া মমতা নেই, অথচ সেই রোবটের মধ্যেই মানুষের গুণগুলো আমরা দেখেছি মুভিতে। তারা কাউকে মারতে গিয়ে আটকাচ্ছে, তারা কাউকে আঘাত করতে চায় না, কিন্তু আমরা মানুষরাই এই রোবটদের ম্যানিপুলেট করছি নিজেদের স্বার্থে। ঠিক যেভাবে যশ বারবার সেটিং চেঞ্জ করে প্যাট্রিক আর আইরিসের হাতে সার্গি এলাই এবং ক্যাট এবং বাকিদের শেষ করিয়েছিল। এখানে আরো একটি বাস্তবকে দেখানো হয়েছে, যেখানে দেখানো হয় যশ আইরিসের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাকে 40% করে রেখেছিল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মানুষ নিজের থেকে কম ইন্টেলিজেন্ট সঙ্গীকে রাখতে পছন্দ করে, যাকে তারা নিজের অধীনে সবসময় রাখতে পারে এবং সহজেই তাকে চালনা করতে পারে। এছাড়া আরেকটি দিকও মুভিতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, আর সেটা হলো এআই যেভাবে প্রতিদিন উন্নত হচ্ছে, হতে পারে কোনো একদিন আমাদের মাঝে আমরা সত্যি এই ধরনের কোনো রোবটকে পাবো, কিন্তু তারা কি সত্যি আমাদের মতো হবে? তাদের কি সত্যি চেতনা থাকবে? তাদের সাথে মিলেমিশে কি আমরা থাকতে পারবো, নাকি মানুষ আর রোবটের মধ্যে থাকবে টিকে থাকার লড়াই? হয়তো ভবিষ্যতের কোনো একটা দিনে আমরা এই সবের উত্তর পাবো। তবে যতই উন্নত হই, আশা করব আমরা আমাদের মনুষ্যত্বকে, আমাদের চেতনাকে আর ঠিক ভুলের বিচার করার ক্ষমতাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে সক্ষম হব। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।